হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিএসই একাডেমি বেলুর মঠ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ পার্লামেন্ট। ভারতের পার্লামেন্ট, ভারতের সংসদ। ঠিক আছে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। পার্লামেন্ট ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট একটা টপিক। পার্লামেন্ট নিয়ে আলোচনা করার আগে আমরা জাস্ট পার্লামেন্টের বেসিক্সটা দিয়ে শুরু করি, দেন আমরা আস্তে 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 মুভ ফরওয়ার্ড করবো এবং এগোবো। দেখো, সবচেয়ে প্রথমে যদি বলা হয় পার্লামেন্টের একদম ফার্স্ট যেটা ইন্ট্রোডাকশনে বলা আছে, পার্লামেন্ট অফ ইন্ডিয়া ইজ নোন অ্যাজ সংসদ। ভারতবর্ষের পার্লামেন্টের নাম বা ভারতবর্ষের আইনসভার নাম কি? ভারতবর্ষের আইনসভার নাম হলো সংসদ। সংসদ, ঠিক আছে। যেমন ধরো বিভিন্ন দেশের, জাপানের ডায়েট, এরকম বিভিন্ন বিভিন্ন নাম হয়, বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম হয়। আমাদের দেশের যে পার্লামেন্ট, আমাদের দেশের যে আইনসভা, তার নাম হলো সংসদ। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। পার্লামেন্ট ইজ দ্য লেজিসলেটিভ অর্গান অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, স্পেসিফিক্যালি ইউনিয়ন লেভেলে লেজিসলেটিভ অর্গান। আমরা জানি যে লেজিসলেচার অর্থাৎ আইনসভা, লেজিসলেচার যদি আমরা বলি, আইনসভা বলি, তাদের কাজ কি? তাদের কাজ হলো মেকিং অফ লজ, আইন তৈরি করা। আমাকে যদি বলা হয় লেজিসলেচারের কাজ কি, আমরা আগেই জানি লেজিসলেচারের কাজ হলো মেকিং অফ লজ, অর্থাৎ আইন তৈরি করা। মেকিং অফ লজ, আইন তৈরি করা। এবার যদি আমি আইন তৈরি করার বলি, তাহলে আমাদের লেজিসলেচার স্পেসিফিক্যালি দু ধরনের আছে। লেজিসলেচারের কথা যদি বলি, একটা হলো ডেফিনেটলি আমরা জানি আমাদের যে শিডিউল 7, সেখানে আমাদের কিছু লিস্ট করা আছে। শিডিউল 7-এ প্রথমে আছে ইউনিয়ন লিস্ট। ইউনিয়ন লিস্ট যে বিষয়গুলোর ওপর ইউনিয়ন লেজিসলেচার আইন বানায়। দেন শিডিউল 7-এ আছে স্টেট লিস্ট, যে বিষয়গুলোর ওপর রাজ্যের আইনসভা আইন বানায়। ইউনিয়ন লিস্ট মানে হলো সেই বিষয় যার ওপর গোটা দেশে একটাই আইন থাকা উচিত, যেমন ব্যাংকিং, হাইওয়েজ, রেলওয়েজ, তোমার অ্যাটমিক এনার্জি, এগুলো সব, ডিফেন্স সেক্টর, এগুলো সব ইউনিয়ন লিস্টের বিষয়। এগুলোর ওপর পার্লামেন্ট আইন বানায়। স্টেট লিস্টের বিষয় যার উপর রাজ্য আইনসভা আইন বানায়, সেগুলোকে আমরা বলি স্টেট লিস্ট। যেমন ধরো এগ্রিকালচার আছে, পঞ্চায়েত আছে, হ্যাঁ, আমাদের লোকাল গভর্নমেন্ট রয়েছে, এছাড়া পুলিশ রয়েছে, ল অ্যান্ড অর্ডার রয়েছে। ঠিক আছে, আর যে বিষয়গুলোর ওপর রাজ্য আর কেন্দ্র দুজনেই আইন বানায়, অর্থাৎ রাজ্যের আইনসভা এবং কেন্দ্রীয় আইনসভা, পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার দুজনেই আইন বানায়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি কনকারেন্ট লিস্ট। তাহলে স্পেসিফিক্যালি লেজিসলেচার দুটো, একটা হলো স্টেট লেজিসলেচার। ঠিক আছে, লেজিসলেচার দুটো টাইপের হবে। লেজিসলেচার দুটো টাইপের হবে, একটা হলো স্টেট লেজিসলেচার, আর একটা হলো ইউনিয়ন লেজিসলেচার, কেন্দ্রীয় আইনসভা আর রাজ্যের আইনসভা। শুধু তোমরা এইটুকুনি মাথায় রাখবে যে এখানে আমরা কিন্তু রাজ্যের আইনসভা নিয়ে ডিসকাস করছি না, এখানে আমরা মেনলি কেন্দ্রীয় আইনসভা, পার্লামেন্ট নিয়ে আলোচনা করছি। কিন্তু রাজ্য স্তরেও লেজিসলেচার আছে, কারণ আমাদের দেশে তো ফেডারেল স্ট্রাকচার, আমাদের দেশে রাজ্যগুলোও কিন্তু আইন পলিসি বানাতে পারে। যেমন কেন্দ্র পারে তেমন রাজ্য পারে। ডেফিনেটলি পাশাপাশি রাখলে রাজ্যের তুলনায় কেন্দ্রের ক্ষমতা বেশি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ক্যানাডিয়ান মডেল আমাদের দেশে ফলো হয়, বাট আমাদের দেশে রাজ্যেরও আইনসভা রয়েছে, নাহলে আমাদের দেশে কিন্তু কোনো বিধানসভা থাকতো না। কিন্তু আমরা এখন মেনলি পার্লামেন্ট নিয়ে আলোচনা করছি, অর্থাৎ কেন্দ্রীয় আইনসভা নিয়ে আলোচনা করছি। কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে? ইউকে থেকে নেওয়া হয়েছে। আমরা সবাই জানি পার্লামেন্টারি ডেমোক্রেসির কনসেপ্ট আমরা ইউকে থেকে নিয়েছি। আমাদের লোয়ার হাউসে যার মেজরিটি, তাকে লোয়ার হাউসে যার মেজরিটি সরকার তার। ইউকের ক্ষেত্রেও তাই। ইউকের ক্ষেত্রে আমি যদি বলি, মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি নিয়ে যদি আমি আলোচনাই করি, জাস্ট 5 মিনিটের জন্য তোমাদেরকে একবার বলে দেয়া, ইউকের ক্ষেত্রে ওদেরও দুটো হাউস আছে। ওদের আপার হাউসকে বলা হয় হাউস অফ দ্য লর্ড, হাউস অফ দ্য লর্ড আপার হাউসকে বলা হয়। লোয়ার হাউসকে বলা হয় হাউস অফ দ্য কমন্স, হাউস অফ দ্য কমন্স। ওদের লোয়ার হাউসে মানুষ গিয়ে ভোট দেয়। তাহলে পিপল ভোট কোথায় করে, মানুষ কোথায় ভোট করছে? লোয়ার হাউসে। লোয়ার হাউসে যার মেজরিটি, এইখানে যার মেজরিটি, গভর্নমেন্ট তার।
যে দলের মেজরিটি লোয়ার হাউসে সেই দল গভর্নমেন্ট ফলো করে। ওদের একটা সুবিধে হলো ওদের কিন্তু বেশি দল নেই, ওরা মেনলি ডুয়েল পার্টি সিস্টেম ফলো করে। ইউকেতে দুটো পার্টি, একটা কনজারভেটিভ পার্টি, একটা লেবার পার্টি। তাহলে এদের মধ্যে যার মেজরিটি আছে লোয়ার হাউসে, সরকার সে তৈরি করবে। ইন্ডিয়ার ক্ষেত্রে আমি যদি বলি, যদি আমি ইন্ডিয়ার ক্ষেত্রে একটু আলোচনা করি, ইন্ডিয়ার ক্ষেত্রেও দুটো হাউস, আপার হাউস, লোয়ার হাউস। আপার হাউস মানে রাজ্যসভা, যেটাকে অরিজিনালি আমরা অ্যাকচুয়ালি কাউন্সিল অফ দ্য স্টেটস বলি, আমি এখানে রাজ্যসভাই লিখে রাখছি। আর লোয়ার হাউস হলো লোকসভা, হাউস অফ দ্য পিপল, লোকসভা। এখানেও ভোট কোথায় মানুষ দেয়? লোকসভায়। লোকসভায় যার মেজরিটি, টোটাল সিট কত? 543। লোকসভার টোটাল সিট কত? 543। এবার আমাকে যদি জিজ্ঞেস করা হয় মেজরিটি কত, মেজরিটি হলো 543/2 + 1, দ্যাট ইজ 273। তাহলে লোয়ার হাউসে যার মেজরিটি সরকার তার, লোয়ার হাউসে যার মেজরিটি সরকার তার, যার কাছে 273টা সিট আছে সে সরকার তৈরি করতে পারবে। সেটা ইন্ডিভিজুয়াল কোনো পার্টিও হতে পারে, আবার সেটা কোনো কোয়ালিশন গভর্নমেন্টও হতে পারে, যেমন ইউপিএ, এনডিএ, ইন্ডিয়া, দ্যাট ইজ সেম। তাহলে আলটিমেটলি পার্লামেন্টারি ডেমোক্রেসি কনসেপ্ট আমরা কোথা থেকে নিয়েছি? ইউকে থেকে নিয়েছি। এবং দেখো এখানে একটা পয়েন্ট বলা আছে, নোন অ্যাজ ওয়েস্টমিনস্টার মডেল অফ গভর্নমেন্ট। যেহেতু ইউকের যে পার্লামেন্ট, সে জায়গাতে ইউকের পার্লামেন্টটা যে জায়গাতে আছে, জায়গাটার নাম হলো ওয়েস্টমিনস্টার, ঠিক আছে? আর আমাদের দেশের পার্লামেন্টও ওয়েস্টমিনস্টারে আছে, মানে আমাদের দেশের পার্লামেন্টও ইউকে পার্লামেন্টারি ডেমোক্রেসি থেকে নেওয়া হয়েছে। তাই জন্য আমরা মাথায় রাখবো যে আমাদের যে মডেলটা, এটাকে ওয়েস্টমিনস্টার মডেল বলা হচ্ছে। নেক্সট বলছে নেচার ইজ বাইক্যামারাল। আমাদের দেশের যে পার্লামেন্ট, সেটার নেচার হলো বাইক্যামারাল। বাইক্যামারাল মানে হলো দুটো হাউস রয়েছে, টু হাউসেস। যদি একটা হাউস হতো সেটাকে আমরা বলতাম ইউনিক্যামারাল পার্লামেন্ট। আমাদের দেশে কিন্তু দুটো হাউস রয়েছে। এই যে একটু আগে আমি তোমাদেরকে দেখালাম যে আমাদের দুটো হাউস, রাজ্যসভা, লোকসভা। তাই দুটো হাউস যদি থাকে, আপার হাউস, লোয়ার হাউস, এটা হলো আপার হাউস, এটা হলো লোয়ার হাউস। দুটো হাউস যেহেতু রয়েছে, আপার হাউস, লোয়ার হাউস, যেহেতু দুটো হাউস রয়েছে, আমরা বলতে পারি যে আমাদের দেশের যে পার্লামেন্ট সেটা হলো বাইক্যামারাল, দ্বিকক্ষ বিশিষ্ট। একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে যে আমাদের দেশের বাইক্যামারাল পার্লামেন্ট, বাইক্যামারাল লেজিসলেচার, এটা কবে থেকে শুরু হয়েছে? যদিও আমাদের দেশের পার্লামেন্ট পরে তৈরি হয়েছে, কারণ আমাদের দেশে লোকসভা, রাজ্যসভা তৈরি হচ্ছে 1952 সালে, কিন্তু বাইক্যামারাল লেজিসলেচারের যে কনসেপ্ট, সেটা আমাদের দেশে প্রথম এসেছিল যে আইনের মাধ্যমে, সেটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এর মাধ্যমে আমাদের দেশে প্রথম বাইক্যামারাল লেজিসলেচারের কনসেপ্ট এসেছিল। দেখো নেক্সট যেটা বলা হয়েছে, পার্ট 5, আমাদের দেশের কনস্টিটিউশনের পার্ট 5-এ কিন্তু লেজিসলেচার, ইউনিয়ন লেজিসলেচার সম্বন্ধে বলা আছে। আমরা জানি পার্ট 5-এ ইউনিয়নটা সবটাই কভার করছে, তাই ইউনিয়ন এক্সিকিউটিভ, ইউনিয়ন লেজিসলেচার, জুডিশিয়ারির যে পার্ট, সবটাই কিন্তু পার্ট 5-এ হয়ে যাচ্ছে। তো এটা এখানে হয়ে গেল। আর্টিকেল কভারেজ হলো 79 থেকে 122। তাহলে আমাদের ইউনিয়ন লেজিসলেচারের যদি টোটাল আর্টিকেল কভারেজ আমি বলি, আর্টিকেল 79 থেকে 122, এটা কিন্তু অনেক আর্টিকেলস এখানে রয়েছে। যদিও এক্সামের জন্য সব আর্টিকেলস হয়তো আমাদেরকে সেইভাবে পড়তে হবে না, বাট অ্যাটলিস্ট কভারেজটা আমাদেরকে দেখে রাখতে হবে। অ্যান্ড নেক্সট এটার লিস্ট হলো ইউনিয়ন লিস্ট। ডেফিনেটলি এটা তো ইউনিয়নের ব্যাপারে ইউনিয়ন লিস্টেই থাকবে। এই হলো মোটামুটি একটা প্রাথমিক ইন্ট্রোডাকশন, যেটা আমরা আমাদের পার্লামেন্টের চ্যাপ্টারে নিয়ে নিলাম। এরপরে আমরা একটু ফার্দার প্রোগ্রেস করি, একটু এগিয়ে যাই। নেক্সট দেখো এখানে যেটা বলা হয়েছে, পার্লামেন্টের কম্পোজিশন, কম্পোজিশন অফ পার্লামেন্ট। পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত, কম্পোজিশন অফ পার্লামেন্টের কথা যে আর্টিকেলে বলা আছে সেটা হলো আর্টিকেল 79। আর্টিকেল 79-এ পার্লামেন্টের কম্পোজিশনের কথা বলা আছে। দেখো এখানে যেটা বলা আছে, অর্গানাইজেশন অফ পার্লামেন্ট, প্রেসিডেন্ট, কাউন্সিল অফ দ্য স্টেটস, তার মানে রাজ্যসভা। রাজ্যসভা নামটা পরে এসছে, 1952 সালে এসছে, 54 সালে এসছে। আর হাউস অফ দ্য পিপল, দ্যাট ইজ লোকসভা। অর্থাৎ খেয়াল করে দেখো, যখন আমরা পার্লামেন্ট নিয়ে আলোচনা করছি, সেখানে কিন্তু প্রেসিডেন্টকেও রাখা হয়েছে। কেন? কারণ প্রেসিডেন্টের সই ছাড়া ভারতবর্ষে কোনো কেন্দ্রীয় আইন তৈরি হবে না। ধরে নাও আমাদের দেশে পার্লামেন্টে একটা বিল লোকসভা পাস করলো, রাজ্যসভাও সেই বিলটাকে অ্যাপ্রুভ করলো,
তারপর কিন্তু বিলটা যাবে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট যদি সেই বিলটায় সই করে, প্রেসিডেন্টের অ্যাপ্রুভালের পরই কিন্তু আলটিমেট সেটা অ্যাক্টে পরিণত হবে। অর্থাৎ প্রাথমিকভাবে ছিল কি? প্রাথমিকভাবে ছিল হলো বিল। বিল মানে কি? বিল মানে হলো প্রপোজাল। প্রপোজাল অফ হোয়াট? প্রপোজাল অফ ল, আইন তৈরির প্রপোজাল। এবং সেটা যখন দুটো হাউসে পাস হচ্ছে, প্রেসিডেন্ট সেখানে সিগনেচার করছে, তখন সেটা হচ্ছে আইন। তাই প্রেসিডেন্টের সিগনেচার ছাড়া আলটিমেট কিন্তু আমাদের দেশে কোনো আইন তৈরি হয় না। যদি প্রেসিডেন্টের কিছু পাওয়ার আছে, যেমন আমরা পড়েছিলাম প্রেসিডেন্টের ভেটো পাওয়ার আছে, প্রেসিডেন্ট কিন্তু অ্যাবসলিউট ভেটো করে যে কোনো অর্ডিনারি বিলকে রিজেক্ট করে দিতে পারে, যে কোনো মানি বিলকে রিজেক্ট করে দিতে পারে। আর অ্যাবসলিউট ভেটো যদি প্রয়োগ হয়, তার মানেটা এটাই যে আমাদের দেশে কিন্তু আলটিমেট আমাদের দেশে কিন্তু তাহলে কিন্তু আইন হবে না। তাই জন্য প্রেসিডেন্ট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্টারি সিস্টেম। আমাদের দেশের পার্লামেন্টারি সিস্টেমের যে মেন কাজ, সেটাই কমপ্লিট হবে না যদি না সেখানে প্রেসিডেন্ট সিগনেচার করে। তাই জন্য আমরা বলছি যে প্রেসিডেন্টের সই ছাড়া যেহেতু আইন হচ্ছে না, তাই প্রেসিডেন্টের এবং পার্লামেন্টের মেন কাজ যেহেতু আইন তৈরি করা, তাই প্রেসিডেন্টের সিগনেচার কিন্তু একদম ম্যান্ডেটারি। তাই জন্য প্রেসিডেন্টকেও কিন্তু আমরা পার্লামেন্টের অর্গানাইজেশনে অ্যাড করে দিয়েছি, প্রেসিডেন্ট, রাজ্যসভা এবং লোকসভা। নেক্সট পয়েন্টে যেটা বলা আছে, হিন্দি নেমস। হিন্দি নেমস রাজ্যসভা অ্যান্ড লোকসভা ওয়ার অ্যাডপ্টেড বাই কাউন্সিল অফ দ্য স্টেটস অ্যান্ড দ্য হাউস অফ দ্য পিপল ইন 1954। আমি যেটা বললাম যে আমাদের দেশে যদি জিজ্ঞেস করা হয় কাউন্সিল অফ দ্য স্টেটস কবে তৈরি হয়েছে, যদি আমাকে দেশে জিজ্ঞেস করা হয় যে আমাদের দেশে কাউন্সিল অফ স্টেটস কবে তৈরি হয়েছে, আমরা বলবো 1952। যদি বলা হয় আমাদের দেশে হাউস অফ দ্য পিপল মানে লোকসভা অরিজিনালি তৈরি হচ্ছে কবে, তাহলে কিন্তু আমরা আনসার করব 1952। আর হিন্দি নেমটা রাজ্যসভা লোকসভাটা নিচ্ছে কবে, 54 সালে। ঠিক আছে। ফার্স্ট লোকসভা ইলেকশন, আমাদের দেশে প্রথম লোকসভা ইলেকশন কবে হয়েছিল, ঠিক আছে, সেটা যদি ডিসকাস করি তাহলে এটা 1952। স্পেসিফিক্যালি অ্যাকচুয়ালি লোকসভা ইলেকশনের ডেটটা হলো 1951 থেকে 52। ইলেকশনটা শুরু হচ্ছে 25শে অক্টোবর 1951। প্রসিডিওর অফ ইলেকশন স্টার্ট হচ্ছে 25 অক্টোবর 1951 এবং শেষ হচ্ছে 21 ফেব্রুয়ারি 1952। যখন ইলেকশন শেষ হয় সেটাকেই আমরা ট্র্যাডিশনালি ধরি, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা যদি ডেট অফ মানে ডেটটা বলা হয় 51 থেকে 52, 52ও দেওয়া যেতে পারে। নেক্সট দেখো যেটা বলছে, প্রেসিডেন্ট ইজ নট এ মেম্বার অফ আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। অর্থাৎ আমাদের লোকসভাতে বর্তমানে টোটাল মেম্বার কত আমরা জানি 543। এই 543 জনের মধ্যে কিন্তু প্রেসিডেন্ট নেই, কারণ আমাদের গোটা দেশটাকে আমরা 543টা লোকসভা ক্ষেত্রে ভাগ করে দিয়েছি। প্রতিটা লোকসভা থেকে মানুষের দ্বারা নির্বাচিত একজন করে মেম্বার অফ পার্লামেন্ট লোকসভার রয়েছেন, তার মধ্যে ডেফিনেটলি প্রেসিডেন্ট নেই। তাহলে প্রেসিডেন্ট লোকসভার মেম্বার নয়। আমাদের দেশের রাজ্যসভা থেকে টোটাল মেম্বার আছে 245 জন। এই রাজ্যসভার মেম্বারদের মধ্যেও কিন্তু রাজ্যসভার মধ্যেও প্রেসিডেন্ট নেই। ইনফ্যাক্ট আমরা তো প্রেসিডেন্টের চ্যাপ্টারে প্রেসিডেন্টের কোয়ালিফিকেশন আর্টিকেল 58 প্রেসিডেন্টের এলিজিবিলিটি যখন ডিসকাস করি, তখন আমরা পড়েছিলাম যে প্রেসিডেন্টকে সমস্ত হাউস অফ প্রফিট ছেড়ে তাকে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে হবে। সে যদি লোকসভা রাজ্যসভার মেম্বার হয়েও থাকে তাকে সেটা ছেড়ে দিতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রেসিডেন্ট তো কোনো হাউসের মেম্বার নন। ডাজ নট সিট ইন এনি হাউস, প্রেসিডেন্ট কোনো হাউসে বসেনও না অফ দ্য পার্লামেন্টারি প্রসিডিংস টু অ্যাটেন্ড ইটস মিটিং। পার্লামেন্টের কোনো হাউসের যে মিটিং সেখানে প্রেসিডেন্ট বসেনও না। বাট প্রেসিডেন্ট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট, কিন্তু প্রেসিডেন্ট হলো পার্লামেন্টের একটা ইন্টিগ্রাল পার্ট। কেন? বিকজ এ বিল পাসড বাই বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট, যখন একটা বিল দুটো হাউসেই পাস করছে, ক্যানট বিকাম ল, আইন তৈরি হবে না উইদাউট দ্য অ্যাসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। যখন একটা বিল পাস হচ্ছে তখন কিন্তু সেটা আইন তৈরি হবে না যদি না সেখানে প্রেসিডেন্ট সিগনেচার করে। তাই জন্য খুব ইম্পর্টেন্ট একটা টার্ম আমি যেটা বললাম যে আমাদের দেশের যে অর্গানাইজেশন অফ দ্য অর্গানাইজেশন অফ দ্য পার্লামেন্ট আর্টিকেল 79, সেখানে কিন্তু আমরা প্রেসিডেন্টকে অ্যাড করে দিয়েছি। প্রেসিডেন্ট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্টারি সিস্টেম অফ ইন্ডিয়া এবং আর্টিকেল 79-এ কিন্তু লোকসভা রাজ্যসভার সাথে প্রেসিডেন্টকেও অ্যাড করা আছে। একইভাবে যখন আমরা রাজ্যের আইনসভা দেখবো, সেখানে কিন্তু যে রাজ্যে শুধু একটা হাউস আছে, ইউনিক্যামারাল স্টেট লেজিসলেচার, যেমন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা, আবার যেখানে দুটো হাউস আছে বিধানসভা এবং বিধান পরিষদ, দুটোর ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে গভর্নরকেও অ্যাড করা হচ্ছে। বিকজ গভর্নরকে ছাড়া কিন্তু আলটিমেট রাজ্যের আইনসভা হবে না, কারণ গভর্নরের সিগনেচার ছাড়া রাজ্যের আইন তৈরি হয় না,
প্রেসিডেন্টের সিগনেচার ছাড়া কেন্দ্রের আইন তৈরি হয় না। তাই এটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। প্রেসিডেন্ট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। ইন্টিগ্রাল মানে কি? অবিচ্ছেদ্য অংশ। তাকে বার করে তুমি পার্লামেন্টের কাজ করতে পারবে না। এই স্লাইডটা কমপ্লিট হওয়ার পর আমরা একটু নেক্সট ডিসকাস করব লোকসভা সম্বন্ধে। লোকসভা নিয়ে আলোচনা করতে হবে, তারপর রাজ্যসভা নিয়ে আলোচনা করতে হবে, এবং তারপর কিছু বেসিক ফিচার্স আমাদের ডিসকাস করতে হবে প্রাথমিকভাবে পার্লামেন্টের ক্ষেত্রে আমি যদি বলি। দেখো, লোকসভা আমরা সবাই জানি, লোকসভা হলো লোয়ার হাউস। লোকসভা লোয়ার হাউস। লোকসভা পপুলার চেম্বার কেন? এখানে যে সমস্ত এমপিস লোকসভা, আচ্ছা অনেকে একটু কনফিউজ হয়ে যায়, লোকসভাতেও যারা মেম্বার তারাও মেম্বার অফ পার্লামেন্ট, রাজ্যসভাতেও যারা মেম্বার তারাও মেম্বার অফ পার্লামেন্ট। যদি পার্থক্য বলা হয়, দুজনেই মেম্বার অফ পার্লামেন্ট, একজন লোকসভার মেম্বার, একজন রাজ্যসভার মেম্বার। লোকসভাতে যারা মেম্বার তারা কিন্তু মানুষের দ্বারা সরাসরি নির্বাচিত। রাজ্যসভার যারা মেম্বার তারা কিন্তু মানুষের দ্বারা সরাসরি নির্বাচিত নয়, আমরা জানি। রাজ্যসভার যারা মেম্বার তাদেরকে ইলেক্টেড মেম্বার, তাদেরকে কিন্তু আমরা যাদেরকে এমএলএ বা বিধায়কদের জেতাই ভোটে, তারা গিয়ে রাজ্যসভার মেম্বারদেরকে ভোটে আলটিমেট রাজ্যসভায় পাঠায়। তাই লোকসভার যারা মেম্বার তারা যেহেতু সরাসরি মানুষের দ্বারা নির্বাচিত, আমরা যেহেতু লোকসভা ইলেকশনে পার্টিসিপেট করি, তাই লোকসভাকে আমরা পপুলার চেম্বার বলছি। লোকসভাকে অবভিয়াসলি লোকসভার অরিজিনাল নাম, দ্য রিয়েল নেম, এটা হলো হাউস অফ দ্য পিপল, আমি অলরেডি আলোচনা করেছি। আর এছাড়া লোকসভাকে আমরা ফার্স্ট চেম্বারও বলে থাকি। লোকসভার কম্পোজিশনের কথা আর্টিকেল 81-এ বলা আছে। পার্লামেন্টের কম্পোজিশন আর্টিকেল 79। আপার হাউস মানে রাজ্যসভার কম্পোজিশন হলো আর্টিকেল 80 এবং লোকসভার কম্পোজিশন আর্টিকেল 81। এখানে পরিষ্কার বলা আছে লোক স্ট্রেংথ কত? 550। প্রেজেন্ট স্ট্রেংথ কত? 543, যার মধ্যে 524 জন এমপি আসছেন বিভিন্ন আমাদের 28 রাজ্য থেকে এবং 19 জন এমপি আসছেন বিভিন্ন ইউনিয়ন টেরিটরিজ থেকে। সব মিলিয়ে প্রেজেন্ট স্ট্রেংথটা কত? দ্যাট ইজ 543। ম্যাক্সিমাম স্ট্রেংথ কত? 550। এবার অনেকে প্রশ্ন করে বা অনেকের মনে প্রশ্ন আসে 7টা সিট বেশি রাখা হয়েছে কেন? দেখো, ভারতবর্ষ বিভিন্ন সময় বিভিন্ন টেরিটরিকে অ্যাকোয়ার করেছে। গোয়া, দমন অ্যান্ড দিউকে অ্যাকোয়ার করা হয়েছে, পর্তুগিজ কলোনি ছিল। তারপর আমরা যদি বলি দাদরা নগর হাভেলি, সেটাও পর্তুগিজ কলোনি ছিল, সেটাও অ্যাকোয়ার করা হয়েছে। পুদ্দুচেরিকে অ্যাকোয়ার করা হয়েছে, ফ্রেঞ্চ কলোনি ছিল। সিকিমকে অ্যাকোয়ার করা হয়েছে, ওখানে চোগিয়ালদের শাসন ছিল। তাহলে আমার বক্তব্য, ফিউচারে তো অন্য কোনো টেরিটরিও অ্যাকোয়ার করা হতে পারে, তাই জন্য কিছু সিট রিজার্ভ রাখা হয়েছে। এই সিটটা বাড়তেও পারে। যেমন আমি যদি বলি, এই যে বর্তমানে সিটটা দেখছি, সেই সিটটাকে কিন্তু 1971-এর সেন্সাসের বেসিসে এই সিটটা করা আছে। 1971-এর সেন্সাসের বেসিসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো ফিউচারে কিন্তু এখানে বাড়তেও পারে। এবার হঠাৎ 1971-এর সেন্সাসে গিয়ে কেন আমরা আটকে গেলাম, এটাও একটা প্রশ্ন আসে। মাথায় রাখতে হবে আমাদের দেশের সরকার, ইন্দিরা গান্ধীর সরকার, তারা ডিসিশন নেয় যে তারা জনসংখ্যা কন্ট্রোল করবে, তারা পপুলেশন কন্ট্রোল করবে। কিন্তু প্রবলেম হলো, আমরা জানি আমাদের লোকসভার সিট, রাজ্যসভার সিট, বিধানসভার সিট, এগুলো কিন্তু ডিপেন্ড করে পপুলেশনের ওপর। আজকে দেখো, সাইজে যদি দেখতে চাই, সাইজ অনুযায়ী যদি বলি, ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য কিন্তু রাজস্থান, কিন্তু সবচেয়ে বেশি সিট উত্তরপ্রদেশ থেকে আছে, কারণ উত্তরপ্রদেশের পপুলেশন সবচেয়ে বেশি। সেটা বিধানসভার ক্ষেত্রে প্রযোজ্য। উত্তরপ্রদেশে 403খানা বিধানসভা আছে। রাজ্যসভায় উত্তরপ্রদেশের ইলেক্টেড মেম্বার 31খানা, সেটাও হাইয়েস্ট। আর লোকসভা টোটাল সিট উত্তরপ্রদেশ থেকে 80টা, সেটাও হাইয়েস্ট। তাই এখানে কিন্তু সাইজ ম্যাটার করে না। তাহলে রাজস্থানে সবচেয়ে বেশি সিট হতো, এখানে ম্যাটার করে পপুলেশন। আবার সেম সেম যদি আমি ইউনিয়ন টেরিটরি বলি, দিল্লি ইউনিয়ন টেরিটরি পপুলেশন সবচেয়ে বেশি বলে দিল্লির সিট সবচেয়ে বেশি। দিল্লিতে কিন্তু অনেকগুলো লোকসভা রয়েছে। আবার অ্যাট দ্য সেম টাইম আমি যদি বলি, সাইজে সবচেয়ে বড় ইউনিয়ন টেরিটরি লাদাখ, কিন্তু সিট সবচেয়ে বেশি দিল্লি থেকে। তার কারণটা হলো এখানে যেটা ম্যাটার করে সেটা হলো পপুলেশন, জনসংখ্যা। এবার তাহলে পপুলেশনকে যদি কন্ট্রোল করতে হয়, তখন বিভিন্ন রাজ্যগুলো বললো তাহলে তো আমাদের লোকসভার প্রতিনিধি কমে যাবে। তাহলে গলা ফাটাবে কি আমাদের রাজ্যের হয়ে? রাজ্যের বিভিন্ন লোকসভার দাবি দাওয়া নিয়ে আলোচনা করবে কি? কারণ হঠাৎ করে যদি লোকসভা ক্ষেত্রগুলো এমনিতেই বিশাল বড়, সেটা যদি আরও বড় হয়ে যায়, তাহলে দাবি দাওয়া নিয়ে আলোচনা হবে না, লোকাল ইস্যুসগুলো ঠিক মতো করে ডিসকাশন হবে না। তাই জন্য ঠিক করা হলো, ইন্দিরা গান্ধী সরকার যেটা ঠিক করলেন, তারা পার্লামেন্টে যখন 47 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করানো হলো এমার্জেন্সির সময় 1976 সালে, তখন ইন্দিরা গান্ধী সরকার বলল কোনো অসুবিধে নেই, আপনারা নিশ্চিন্তে পপুলেশন কমান। আমরা যে আমাদের 545 তখন সিটস ছিল, এই 545 সিটস যেটা আছে সেটাকে আমরা ফ্রিজ করে দিলাম ফর নেক্সট 25 ইয়ার্স। নেক্সট 25 বছরের জন্য আমি 543টা যে আমাদের সিট আছে, 545টা সিট আছে, সেটাকে আমি ফ্রিজ করে দিলাম। আপনারা নিশ্চিন্তে পপুলেশন কমান, কোনো চিন্তা কিছু নেই। এবার ফ্রিজ করে দেওয়া হলো 25 বছরের জন্য। তাহলে 76 সালে 25 বছর পরে মানে কবে? 2001 সালে।
2001 সালে 84th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আবার পাস হলো এবং সেখানে আরও 25 বছরের জন্য অর্থাৎ 2001 অবধি 2026 অবধি আমরা কিন্তু এই সিটটাকে ফ্রিজ করে দিয়েছি, দ্যাট ইজ 545। কিন্তু প্রশ্ন হলো, তোমরা বলতেই পারো 545 তো ছিল, যদি ফ্রিজ করা হয়ে থাকে তাহলে তো 545ই থাকার কথা, 543 হলো কি করে? দেখো, লোকসভাতে কিন্তু আগে দুজন মেম্বার তারা নমিনেটেড হতো, মনোনীত হতো, কার দ্বারা? প্রেসিডেন্টের দ্বারা। এবং অ্যাংলো ইন্ডিয়ান যারা মেম্বার, অ্যাংলো ইন্ডিয়ান কাদেরকে বলা হয়? স্পেসিফিক্যালি যে সমস্ত ব্রিটিশরা আমাদের দেশ ভাগের পরে, ভারত স্বাধীনতা পেয়ে যাওয়ার পরেও তারা আলটিমেট বিদেশে মুভ করেনি, তারা নিজেদের দেশে মুভ করেনি, তারা এখানেই রয়ে যায়। এবং ফাদার লাইনে যারা ব্রিটিশার তাদেরকে আমরা অ্যাংলো ইন্ডিয়ান বলি। তো আগে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য দুটো সিট কিন্তু রাখা হতো, বাট তারা কোনো রাজ্য থেকে বিলং করে না, তাই ফ্রিজ করার জায়গাটা সেটা নেই। কারণ আমরা ফ্রিজ করেছিলাম কেন? যাতে রাজ্যের নাম্বারটা ইনট্যাক্ট থাকে। সেটা তো এখনও ইনট্যাক্ট আছে। তখনও 80 ছিল উত্তরপ্রদেশ, এখনও আছে উত্তরপ্রদেশ। তখনও পশ্চিমবঙ্গ ছিল 42, এখনও আছে পশ্চিমবঙ্গ 42। তাই রাজ্যের নাম্বারে কোনো চেঞ্জেস হয়নি। তাই রাজ্যের যে দাবিগুলো ছিল যে যদি লোকসভার সিটের সংখ্যা কমে যায় তাহলে আমাদের প্রতিনিধির সংখ্যা কমে যাবে, সেখানে কোনো চেঞ্জেস হয়নি। চেঞ্জেস কোথায় হয়েছে? চেঞ্জেস হয়েছে হলো যে দুটো নমিনেটেড মেম্বার ছিল অ্যাংলো ইন্ডিয়ান, সেটাকে স্ক্র্যাপ করে দেওয়া হয়েছে 104 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, তাহলে পরিষ্কার দেখো, অ্যাংলো ইন্ডিয়ান নমিনেশন ইন লোকসভা ইজ সাসপেন্ডেড বাই 104th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020। তাই এটাকে আমরা অ্যামেন্ড করে দিয়েছি। তাহলে বর্তমান সংখ্যাটা 543। 2026 সাল খুব বেশি দেরি নেই, 2026-এ গিয়ে কিন্তু আমরা এখানে কোনো চেঞ্জেস হয় কিনা সেটা দেখতে পাবো। বাট আপাতত 2024 অবধি এটাই হলো লোকসভার কম্পোজিশন। ঠিক আছে, তাহলে লোকসভার এই প্রাথমিক আইডিয়াটা আমরা পড়ে নিলাম। লোকসভার মেম্বার হতে গেলে তার কোয়ালিফিকেশান কি লাগবে এটা নিয়ে যদি একটু আমি আলোচনা করি। লোকসভার কোয়ালিফিকেশান প্রাথমিক হলো তাকে ভারতের নাগরিক হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এটা হলো প্রাথমিক কোয়ালিফিকেশান। আমি এর আগেও বলেছি, আলটিমেট ভারতবর্ষে যে কোনো ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করতে গেলে ভারতের নাগরিক হতে হবে। ইম্পর্টেন্ট পোস্ট বলতে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, পলিটিক্যাল পোস্ট, পাবলিক অফিসার্স। তুমি যদি সরকারি চাকরি করতে চাও, তুমি যদি লোকসভার মেম্বার হতে চাও, রাজ্যসভার মেম্বার হতে চাও, পঞ্চায়েত মেম্বার হতে চাও, মিউনিসিপ্যালিটি মেম্বার হতে চাও, মন্ত্রী হতে চাও, সুপ্রিম কোর্টের জাজ, হাইকোর্টের জাজ, প্রাথমিক যেটা দরকার সেটা হলো ভারতের কোয়ালিফিকেশান। ভারতে বসবাসকারী ভিসা নিয়ে যে সমস্ত বিদেশি নাগরিকরা রয়েছেন তারা কিন্তু ভারতের কোনো পাবলিক অফিস হোল্ড করতে পারবেন না। তাই প্রথম কোয়ালিফিকেশন হলো ইন্ডিয়ান সিটিজেন। কোয়ালিফিকেশন নাম্বার 2 হলো তাকে অন্তত 25 বছর বয়স হতে হবে, মিনিমাম 25 ইয়ার্স এজ তার হতে হবে। থার্ড যেটা বলা হয়েছে, মাস্ট বি ফুলফিলড এনি আদার কোয়ালিফিকেশন হুইচ আর প্রেসক্রাইবড বাই দ্য পার্লামেন্ট। পার্লামেন্ট যদি এর সাথে কোনো অন্য কোয়ালিফিকেশন অ্যাড করে দেয় সেটাও ফুলফিল করতে হবে। যেমন এই রিলেটেড পার্লামেন্ট একটা আইন পাস করেছিল যেখানে কিন্তু লোকসভা নিয়ে বলা ছিল, সেটাকে আমরা বলি রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951। যদিও তখন লোকসভা সেইভাবে তৈরি হয়নি, কিন্তু সেখানে লোকসভা হলে সেখানে কি হতে পারে সেটা নিয়ে কিছু পয়েন্টস বাগেরা অ্যাড ছিল। দেখো যেটা বলছে, মাস্ট বি রেজিস্টার্ড অ্যাজ অ্যান ইলেক্টর ফর এনি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ইন ইন্ডিয়া। অর্থাৎ লোকসভার ভোটে দাঁড়াতে গেলে, লোকসভার মেম্বার হতে গেলে ভারতবর্ষের যে কোনো একটা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি মেম্বার হতে হবে। আমাদের একটা আগে ধারণা ছিল যে বহরমপুরের যিনি এমপি ইউসুফ পাঠান, তিনি কি করে বহরমপুরের এমপি হলেন? তিনি তো বরোদার বাসিন্দা, তিনি তো ভাদোদারায় থাকেন, তিনি তো ভাদোদারার ভোটার। কিন্তু এরকম ব্যাপারটা নয়। ভারতবর্ষের যে কোনো পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির যদি কেউ একজন মেম্বার হয়, যদি কেউ একজন ভোটার হয়, সে কিন্তু ভারতবর্ষে যে কোনো তোমার জায়গা থেকে ভোটে দাঁড়াতে পারবে। আচ্ছা, আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, ব্যাপারটা আরও ক্লিয়ার করে দেওয়া যাবে, ক্ল্যারিফাই করে দেওয়া যাবে। আমি যদি বলি ফর এক্সাম্পল নরেন্দ্র মোদী কিন্তু গুজরাটের ভোটার, কিন্তু তিনি উত্তরপ্রদেশের যে বারাণসী সিট সেখান থেকে লোকসভার মেম্বার হয়েছেন। আমি যদি বলি রাহুল গান্ধী, তিনি কিন্তু দিল্লির ভোটার, তিনি কিন্তু আমাদের রায়বেরেলি থেকে, বা তার আগে কেরালার ওয়ানাদ থেকে, রায়বেরেলিটা উত্তরপ্রদেশ, সেখান থেকে মেম্বার হয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধী বর্তমানে ওয়ানাদের এমপি, ভোটার কিন্তু দিল্লির। তাহলে এটা ম্যাটার করে না। তাহলে যে কোনো পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মেম্বার হলেই সে কিন্তু যে কোনো লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমি যদি চাই আমিও লাদাখ থেকে গিয়ে ভোটে দাঁড়াতে পারি, তাতে কোনো সমস্যা নেই। নেক্সট যেটা বলছে, ইন কেস অফ এনি রিজার্ভ সিট, যদি কোনো সিট রিজার্ভ করে দেওয়া থাকে, ক্যান্ডিডেট হ্যাজ টু বি ফ্রম দ্য রিজার্ভ ক্যাটাগরি। মানে কোনো একটা সিট যদি রিজার্ভ সিট থাকে, আমি যদি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলি আরামবাগ সিটটার ব্র্যাকেটে দেখে লেখা থাকবে এসসি, ঠিক
ঠিক আছে, আমি যদি বলি রানাঘাট, রানাঘাট সিটটা কিন্তু এসসির জন্য রিজার্ভ করা। আমি যদি বলি ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম সিটটা কিন্তু শিডিউল ট্রাইবের জন্য রিজার্ভ করা। অর্থাৎ যে সিটগুলো রিজার্ভ করা, এনি রিজার্ভ সিট, ক্যান্ডিডেট হ্যাজ টু বি ফ্রম রিজার্ভ ক্যাটাগরি, সেখানে ক্যান্ডিডেটকে রিজার্ভ ক্যাটাগরি থেকেই হতে হবে। অর্থাৎ আরামবাগ থেকে যে ভোটে দাঁড়াবে, সে সিপিএমের হোক, কংগ্রেসের হোক, তৃণমূলের হোক, বিজেপির হোক, সেকে কিন্তু আলটিমেট শিডিউল কাস্ট হতে হবে। কারণ আরামবাগ থেকে যে মানুষটা আলটিমেট লোকসভার এমপি হয়ে দিল্লি যাচ্ছেন, তাকে কিন্তু এসসি হতে হবে। অর্থাৎ যে সিটগুলো রিজার্ভ করা আছে সেখানে রিজার্ভ ক্যাটাগরির মেম্বারই থাকবে। ফর আনরিজার্ভ সিট, যে সিটগুলোতে কোনো রিজার্ভেশন নেই, যেমন ফর এক্সাম্পল যাদবপুর, কোনো রিজার্ভেশন নেই, হাওড়া রিজার্ভেশন নেই, কলকাতা দক্ষিণ রিজার্ভেশন নেই, বারাসাত রিজার্ভেশন নেই, তাহলে সেখানে কি হবে, এনি পার্সন হু হ্যাজ দ্য অ্যাবভ মেনশন কোয়ালিফিকেশন ক্যান কন্টেস্ট। সেখানে যে কোনো পার্সন মানে যার ওপরের কোয়ালিফিকেশনগুলো রয়েছে, 25 বছর বয়স, ভারতবর্ষের সিটিজেন, তারা কিন্তু কন্টেস্ট করতে পারে, ইনক্লুডিং এসসি এসটি ডকুমেন্ট তোমার কন্টেস্ট করতে পারে, কারণ সেটা কারোর জন্য রিজার্ভ করা নয়। এইটুকুনি মোটামুটি আমাদের বেসিক কোয়ালিফিকেশন লোকসভার হয়ে গেল। এবং তার সাথে দেখো কিছু পয়েন্টস এখানে অ্যাড করা হয়েছে। এ হাউস ক্যান ডিক্লেয়ার দ্য সিট অফ এ মেম্বার ভ্যাকেন্ট if he is absent from all his meetings for a period of 60 days without its permission. যদি একজন মেম্বার, সে যদি টানা 60 দিন হাউসে অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু তার যে সিটটা তাকে ভ্যাকেন্ট করে দেওয়া হবে, তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। দেখো টানা 60 ডেজ অনুপস্থিত থাকে, সেটা খুব একটা অ্যাবনর্মাল নয়, অনেকেই এরকম থাকে। দেখবে অনেক মেম্বার আছে তারা লোকসভাতে যায়ই না খুব একটা, কিন্তু হাউসকে ইনফর্ম করতে হবে যে সে কোনো একটা ব্যক্তিগত কাজে হোক, শারীরিক কারণে হোক, সে হাউসে উপস্থিত থাকতে পারছে না। সেটা যদি সে ইনফর্ম না করে তাহলে কিন্তু হবে না। তাই এটা একটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। আর্টিকেল 93 অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস দ্য ইলেকশন অফ দ্য বোথ স্পিকার অ্যান্ড দ্য ডেপুটি স্পিকার। আমাদের কনস্টিটিউশনের যে আর্টিকেল 93, সেখানে কিন্তু স্পিকার এবং ডেপুটি স্পিকার সম্বন্ধে বলা আছে। আচ্ছা, স্পিকার বা ডেপুটি স্পিকার কি, সেটা বুঝতে গেলে একটা জিনিস বুঝতে হবে। এই ধরো একটা হাউস, সেখানে প্রচুর মেম্বার রয়েছে, প্রচুর মেম্বার, লোকসভার ক্ষেত্রে 543, রাজ্যসভার ক্ষেত্রে 245। এই যে এত মেম্বার আছে, আলটিমেট সেটাকে প্রিসাইড করার জন্য একজন প্রিসাইডিং অফিসারের প্রয়োজন হয়। কি একে কি বলে? প্রিসাইডিং অফিসার। প্রিসাইডিং অফিসার যে প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে, আমরা বলতে পারি সভাপতি, আমরা বাংলায় বলতে পারি সভাপতি। সভাপতি, কারণ সভা থাকলেই সভাপতি থাকবে। অনেকে ভাবে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট মানে তো রাষ্ট্রপতি। কেন? বিভিন্ন ক্লাবে তো সভাপতিও থাকে, তাদেরকেও তো বলা হয় ক্লাবের প্রেসিডেন্ট। তাহলে ক্লাবের প্রেসিডেন্ট মানে ক্লাবের রাষ্ট্রপতি না, যে কোনো হাউসে একজন সভাপতি থাকে। এবার তোমরা মাথায় রাখবে, যদি সেটা লোয়ার হাউস হয়, যদি সেটা লোয়ার হাউস হয়, ঠিক আছে, আমি যদি প্রিসাইডিং অফিসার নিয়ে কথা বলি, আমি যদি তোমার স্পেসিফিক্যালি যে সভাপতি তাকে নিয়ে কথা বলি, লোয়ার হাউস যদি হয়, সেটা লোকসভাও হতে পারে, সেটা রাজ্যের ক্ষেত্রে বিধানসভাও হতে পারে। ঠিক আছে, লোয়ার হাউস যদি হয়, সেটা যদি লোকসভা হয় বা বিধানসভা হয়, তাহলে লোয়ার হাউসের যে সভাপতি তাকে আমরা বলি স্পিকার। লোয়ার হাউস মানে বিধানসভার যে সভাপতি তাকেও আমরা কি বলবো? স্পিকার। লোকসভার যে সভাপতি তাকে আমরা কি বলবো? স্পিকার। আর যদি সেটা আপার হাউস হয়, আপার হাউস যদি হয়, আপার হাউস মানে কি? আপার হাউস মানে সেটা হতে পারে রাজ্যসভা, অথবা সেটা হতে পারে বিধান পরিষদ, সেটা বিধান পরিষদ হতে পারে, অথবা সেটা রাজ্যসভা হতে পারে। আপার হাউস যদি হয়, তার যে সভাপতি তাকে আমরা বলবো চেয়ারম্যান। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো চেয়ারম্যান। রাজ্যসভার তাহলে কি হবে? চেয়ারম্যান। আর লোকসভার কি হবে? এই বিধান পরিষদের কি হবে? চেয়ারম্যান। আমরা সবাই পড়েছি আর্টিকেল 64-এ কি বলা ছিল, যে ভারতবর্ষের যিনি উপরাষ্ট্রপতি তিনি তার পদের অধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবে। সেম কথা আর্টিকেল 89 ক্লজ 1-এও বলা ছিল। ঠিক আছে, তাহলে এখানে আমি যেটা বলছি যে স্পিকার এবং ডেপুটি স্পিকার তার নির্বাচনের কথা কিন্তু আর্টিকেল 93-তে বলা আছে। ঠিক আছে, এবার স্পিকার ডেপুটি স্পিকার নিয়ে আমরা ডেফিনেটলি আলোচনা করব। স্পিকার অফ দ্য লোকসভা, স্পিকার কে সেটা নিয়ে একটু আলোচনা করব, কিন্তু আজকে সেটা অবভিয়াসলি নয়। আমাদের যে পার্লামেন্টের ক্লাস 2, সেইখানে কিন্তু আমরা এই স্পিকার অফ দ্য লোকসভা থেকে আলোচনা করা শুরু করব এবং আমরা কন্টিনিউ করব। ধন্যবাদ সবাইকে ভিএসই একাডেমির পক্ষ থেকে। আশা করি এই ক্লাস তোমাদের যথেষ্ট হেল্প করবে এক্সামের প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ।